এক্সাইটিং, চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং। হাবিয়ার ক্যাব্রারার রিয়াকশনটা ঠিক এরকমই ছিল 2027 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডের ড্রয়ের পরে। আর আপনারা যারা যারা জানেন না এখনও পর্যন্ত তাদের জন্য বলে নিই, আমরা এই 2027 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে গ্রুপ সিতে পড়ে গেছি। আর আমাদের সাথে গ্রুপ সিতে আছে পট 1 থেকে ইন্ডিয়া, পট 2 থেকে হংকং, পট 3 থেকে সিঙ্গাপুর এবং পট 4 থেকে আমরা। আর আমাদের সাথে বাকি যে তিনটা টিম আছে অর্থাৎ ইন্ডিয়া, হংকং এবং সিঙ্গাপুর, এই তিনটা টিমেই বলতে গেলে সেম লেভেলের টিম। এই তিনটা টিমের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিংয়ে আছে ফিফা র্যাঙ্কিংয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার রিসেন্ট ফর্ম খুবই বাজে। এই গ্রুপের মধ্যে যদি আপনি চারটা টিমের হিসাব দেখেন তাইলে এই যে সিঙ্গাপুর, তারপর হংকং, তারপরে ইন্ডিয়া বলতে গেলে সেম লেভেলে আছে। আর বাদ বাকি আমরা ওই তিনটা টিম থেকে একটু পিছিয়ে আসি। কিন্তু আমরা যদি একটা প্রপার প্ল্যান বা একটা প্রপার ওয়েতে যদি আমরা ম্যাচগুলো খেলতে পারি, আমরা যে প্ল্যান করে মাঠে নামবো বা ম্যাচগুলো খেলবো ওইগুলো যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারি, তাইলে আমার মনে হয় না আমাদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়া অসম্ভব কোনো বিষয়। অর্থাৎ এই গ্রুপ সি থেকে যে কোনো টিম মূল পর্বের জন্য জায়গা করে নিতে পারে, সেটা বাংলাদেশ হোক, সেটা সিঙ্গাপুর হোক, সেটা হংকং হোক, সেটা ইন্ডিয়া হোক। আবার এখন যদি আমি একটু আমাদের প্রতিপক্ষগুলোকে নিয়ে কথা বলি, প্রথমেই কথা বলতে হবে ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়া এই গ্রুপ সিতে সবচেয়ে বেটার র্যাঙ্কিংয়ের টিম, কিন্তু ইন্ডিয়ার রিসেন্ট ফর্ম খুবই বাজে, সেটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তারপর আরেকটা বিষয় হচ্ছে ইন্ডিয়া যেহেতু আমাদের খুবই প্রতিপক্ষ রাষ্ট্র, আর ইন্ডিয়ার সাথে আমরা রেগুলার বলতে গেলে সাব খেলি, রেগুলার ম্যাচ হয় আমাদের, তো ইন্ডিয়ার ফুটবল যেটা হয় ওইটাও আমরা মোটামুটি ফলো করি। তো ওই কারণে হচ্ছে ইন্ডিয়ার কি স্ট্রং পয়েন্ট, ইন্ডিয়ার কি নেগেটিভ পয়েন্ট, ওইগুলো মোটামুটি আমাদের জানা। আবার আরেকটা উইক পয়েন্ট হচ্ছে আমাদের যে স্ট্রং পয়েন্ট, আমাদের যে উইক পয়েন্ট, ওইগুলাও ইন্ডিয়া জানে। এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ব্যাটলটা দেখার মতো হবে। আর এই ম্যাচটার অপেক্ষায় আছি আমিও, কারণ আগামী বছর প্রথম ম্যাচটাই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে হবে, আমাদের ইন্ডিয়ার হোম ম্যাচ এবং আমাদের অ্যাওয়ে ম্যাচ। আর এরপরে কিন্তু নভেম্বরের দিকে আমরা আমাদের হোমে ইন্ডিয়ার বিপক্ষে খেলবো। তো এই দুইটা ম্যাচ অনেক বেশি এক্সাইটিং হবে, এই দুইটা ম্যাচ অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমরা যখন ওদের হোমে খেলতে যাব তখন আমাদের জন্য জিনিসটা বেশি টাফ হবে, আবার ইন্ডিয়া যখন বাংলাদেশের হোমে খেলতে আসবে তখন ইন্ডিয়ার জন্য বেশি টাফ হবে জিনিসটা। তো এই কারণে বলতেছি এই ইন্ডিয়ার সাথে ম্যাচগুলা খুবই চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। আর এরপরে যদি দেখি সেটা হচ্ছে হংকং টিমটা আগে এত বেশি ভালো ছিল না, কিন্তু রিসেন্ট সময়ে হংকং ভালো করতেছে। এবং এই হংকং এবং সিঙ্গাপুরের মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, এই হংকং সিঙ্গাপুর ওরা খুব ভালো ভালো টিমের সাথে ওরা ফ্রেন্ডলিস খেলে, ওরা খুব ভালো ভালো প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলে, ওইটা ওদের প্লাস পয়েন্ট। আর সিঙ্গাপুরে আপনি যদি দেখেন প্লেয়াররা, যে প্লেয়ারগুলো আছে ওরা কিন্তু টেকনিক্যালি একটু সুপিরিয়র। আর ওরা বেশিরভাগ হচ্ছে চাইনিজ লিগে খেলে, যেহেতু হচ্ছে চায়নার একটা অংশ হচ্ছে হংকং। তো এই কারণে হচ্ছে ওই প্লেয়ারগুলোর টেকনিক্যাল সাইডটা একটু বেটার। তো এখন টেকনিক্যালি যদি ওরা আমাদেরকে এত বেশি হিউমিলিয়েট করে দিতে না পারে, তাইলে মনে হয় ওই ম্যাচেও আমাদের কিছু একটা করা পসিবল হবে। আমরা যদি হংকংকে হোমে হারাবো, অ্যাওয়েতে আমরা 1 পয়েন্ট নেব, বা অ্যাওয়েতে আমরা হেরে গেলেও সমস্যা নাই কিন্তু কম গোল ব্যবধানে হারবো বা ড্র করব, এরকম প্ল্যান করতে পারি। বা আমরা যে প্ল্যানগুলো করব ওইগুলো যদি ঠিকঠাক মতো আমরা মাঠের মধ্যে এক্সিকিউট করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় হংকংয়ের বিপক্ষেও আমরা পয়েন্ট নিতে পারবো। এরপরে আরেকটা টিমের কথা বলি, সেটা হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওই অঞ্চলে যারা আছে ওরা খুবই বেশি বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আসতেছে, ওইটা একটা প্রবলেম আমাদের জন্য। আর আপনাদের মনে আছে নাকি জানি না, নভেম্বরের আগে কিন্তু আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার একটা রিউমার চলছিল। তখন যদি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতাম বা মালয়েশিয়ার বিপক্ষে খেলতাম, তাইলে কিন্তু আমাদের প্রিপারেশনটা আরেকটু বেটার হইতো। কারণ মালয়েশিয়া সিঙ্গাপুর বলতে গেলে সেম প্লেইং স্টাইল ওদের। তো মালয়েশিয়ার বিপক্ষে খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য একটা ভালো প্রস্তুতি হইতো আমাদের, আমি মনে করি আর কি। যাই হোক, ওইটা গেছে গা, ওইটা বলে আর লাভ নাই। এখন সিঙ্গাপুর টিমটাও সেম, আমি বলবো ওদের প্লেয়ারগুলো একটু টেকনিক্যালি সুপিরিয়র হয়, টেকনিক্যাল সাইডটা ওদের একটু বেটার। তার সাথে সাথে হচ্ছে সিঙ্গাপুরের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা ডিসেম্বরে ম্যাচ খেলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, আমি যদি ভুল না করে থাকি। তো এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওরা ভালো প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলবে। ওইখানে মনে হয় কম্বোডিয়া আছে, থাইল্যান্ডও আছে মনে হয়। তো ওইখানে ওরা নিজেদের টিমটাকে আরও বেশি দেখার সুযোগ পাবে, পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবে, যেটা আমরা পাবো না।
বাংলাদেশ পাবে না, ইন্ডিয়া পাবে না, হংকং পাবে না। ওইটা হচ্ছে সিঙ্গাপুরের প্লাস পয়েন্ট এই গ্রুপ থেকে। আবার আমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ওই ম্যাচগুলোকে খুব ভালোভাবে ফলো করতে পারবো। যেমন ওরা যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে যতগুলো টিমের বিপক্ষে, ওদের যে প্লেয়িং স্টাইল বা ওদের যে ম্যাচগুলো হবে ওইগুলো যদি আমরা ফলো করি, আমরা সিঙ্গাপুর সম্পর্কে একটা স্ট্রং ধারণা পেতে পারি আমার কাছে মনে হয়। তো এই কারণে আমাদের উচিত এখন ওই সিঙ্গাপুর যে ম্যাচগুলো খেলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওইগুলো ফলো করা। আর সিঙ্গাপুর আর মালদ্বীপ যেহেতু সেম লেভেলের টিম, মানে ওরা ফিফা র্যাঙ্কিংয়ে মনে হয় এক ধাপ এগিয়ে পিছিয়ে, মালদ্বীপ যত র্যাঙ্কিংয়ের তার থেকে এক ধাপ এগিয়ে হচ্ছে সিঙ্গাপুর। তো আশা করি মালদ্বীপের সাথে যেহেতু আমরা রেগুলার ম্যাচ খেলি, আর কি বলবো, মালদ্বীপকে যেহেতু আমরা একটা ভালো টক্কর দিতে পারি, সিঙ্গাপুরকেও একটা ভালো টক্কর দিতে পারবো যদি সিঙ্গাপুরের প্লেয়াররা টেকনিক্যালি আমাদেরকে ডাইরেক্ট হিউমিলিয়েট করে না দেয়। আমরা যদি সিঙ্গাপুরের প্লেয়ারদের টেকনিক্যাল সাইডটাতে হিউমিলিয়েট হয়ে না যাই, অবশ্যই আমরা সিঙ্গাপুরের বিপক্ষেও ভালো কিছু করতে পারবো। আর এটা ছিল মোটামুটি আমার একটা কুইক রিয়াকশন। খুবই ডিটেলসে একটা ভিডিও দেব, সেটা একটু পরে আসবে আমার, কারণ এখন একটু আমি বাসার বাইরে আসি, ওই কারণে মূলত আমি জাস্ট একটা কুইক রিয়াকশন দিয়ে দিলাম এখানে। এই কারণে বলতেছি যে এই গ্রুপ সি থেকে ইন্ডিয়া বলেন, হংকং বলেন, তারপর সিঙ্গাপুর বলেন বা বাংলাদেশ বলেন, যে কোনো টিম যে কোনো মুহূর্তে মূল পর্বের জন্য কোয়ালিফাই করতে পারে। আর এখন যদি আপনি একটু হার্শ রিয়ালিটি বলেন বা এখন বর্তমান রিয়ালিটি যদি বলেন, তাইলে এই গ্রুপে 4টা টিমের মধ্যে ইন্ডিয়া বলেন, হংকং বলেন আর সিঙ্গাপুর বলেন, 3 টিমেরই বলতে গেলে সমান লেভেলের চান্স আছে নেক্সট রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বা মূল পর্বে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে। আর এই 3 টিমের তুলনায় বাংলাদেশের সম্ভাবনাটা একটু কম, কিন্তু অসম্ভব কিছু না। আমরা যদি একটা প্রপার প্ল্যান বা একটা প্রপার ওয়েতে বা আমরা যে প্ল্যানগুলো করে খেলতে নামবো ওই টিমগুলোর বিপক্ষে, ওই প্ল্যানগুলো যদি আমরা মাঠের মধ্যে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারি, তাহলে অবশ্যই আমরা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো শুরু হবে মার্চের উইন্ডো থেকে 2025 সালে। তো এই মার্চের উইন্ডোর আগে আমরা যদি আমাদের টিমে হামজাকে ইনক্লুড করতে পারি, হামজার সাথে সাথে আমরা যদি এই যে আমাদের যে সেন্টার ফরওয়ার্ড আছে এই যে মোহামেডানের এই যে সোলেমান দিয়াবা থেকে আমরা আমাদের টিমে ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের টিমটা আরও একটু স্ট্রং হবে। তখন আমরা যে প্ল্যানে খেলতে নামবো ওইটা আরও একটু বেটারভাবে এক্সিকিউট করতে পারবো। আর হামজা চৌধুরী আসলে ভালো হবে, তার সাথে সোলেমান দিয়াবাতেও যদি আমাদের টিমে জয়েন হয় তাহলে ভালো হবে। এখন এগুলো হচ্ছে বাফুফের উপর নির্ভর, বাফুফে কত দ্রুত কাজগুলো করতে পারে সেটা দেখা যাক। কিন্তু আমি খুব বেশি করে চাচ্ছি সোলেমান দিয়াবাতে এবং হচ্ছে হামজা চৌধুরী মার্চের উইন্ডোর আগে আমাদের টিমে ইনক্লুড হয়ে যাক। এখন দেখা যাক সামনে কি হয়। এই গ্রুপ সি থেকে বাংলাদেশ, তারপর হচ্ছে সিঙ্গাপুর, তারপর হচ্ছে হংকং, তারপর হচ্ছে ইন্ডিয়া, কোন টিমটা মূল পর্বের জন্য জায়গা করে নেয়। আর এই গ্রুপ সি নিয়ে আপনাদের কি মতামত, এবং এই 2027 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের 3rd রাউন্ড নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।